আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে থিওরি অফ নাম্বারস এবং ক্লাসের শুরুতেই বলে দেই কোন পাবলিকেশনের বই কিনবেন। আপনারা হচ্ছে সায়েন্স ভিউ প্রকাশনের বইটা মানে সায়েন্স ভিউ পাবলিকেশনের বইটাও কিনতে পারেন। এই বই থেকে এক্সাম্পল নাম্বার, পেজ নাম্বার সব কিছু হুবহুব থাকবে। এবং আপনি চাইলে আবার অনেকে আছে যে হচ্ছে বাংলা ভাষায় গণিত চর্চা যে তুহিন প্রকাশনের বই পড়েন, সেটাও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটো বই সমন্বয়ে পড়াবো এবং যাদের সামর্থ্য রয়েছে তারা দুই প্রকাশনীর বই কিনতে পারেন। তো যাই হোক, আজকে আমাদের প্রথম লেকচার এবং চ্যাপ্টার মানে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। আমরা ক্লাসটা শুরু করি। যে অধ্যায় নাম্বার 1, অধ্যায়ের নাম হলো বিভাজ্যতার তত্ত্ব এবং আজকে লেকচার নাম্বার 1 বা 1 নাম্বার লেকচার। এই চ্যাপ্টারটা পড়তে গেলে অনেক থিওরি রয়েছে এবং অনেক হচ্ছে মৌলিক বিষয় রয়েছে, সব জিনিসগুলো নিয়েই ধীরে ধীরে আলোচনা করা হবে। এবং এই থিওরি অফ নাম্বার এই সাবজেক্টটাকে গণিতের রানী বলা হয়, অর্থাৎ এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এমনিই কিন্তু যে গণিতের রানী তা কিন্তু নয়। তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। দেখেন 1.1 আর্টিকেলে জেড এর গাণিতিক প্রক্রিয়া, এই জেড হলো পূর্ণ সংখ্যা। এই সাবজেক্টটাতে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। যে কোনো একটা সংখ্যা থাক, সেটাকে আমরা যদি বলে দেয়াই থাকবে যেটা পূর্ণ সংখ্যা, আর যদি বলে দেয়া নাও থাকে তবু ধরে নিতে হবে যেটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দুটি পূর্ণ সংখ্যার যোগ, আমরা যদি দুইটা পূর্ণ সংখ্যাকে দেখেন 2 + 3, এখানে 2 যদি পূর্ণ সংখ্যা হয়, 3ও পূর্ণ সংখ্যা হয়, এর যোগফল 5, এটা একটা পূর্ণ সংখ্যা হবে। বিয়োগ করলেও একইভাবে আমরা পূর্ণ সংখ্যা পাবো এবং গুণ করলেও অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা জানলাম দুইটি পূর্ণ সংখ্যাকে আমরা যোগ করি কিংবা বিয়োগ করি কিংবা গুণ করি, পূর্ণ সংখ্যাই পাবো। কিন্তু দুটি পূর্ণ সংখ্যার যে ভাগ, সেই ভাগ করার ফলে আমাদের পূর্ণ সংখ্যাও হতে পারে কিংবা পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এই হলো মোটামুটি জেড এর গাণিতিক প্রক্রিয়া। এরপর দেখেন বিভাজ্যতা। বিভাজ্যতা কি বলা হচ্ছে, একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি দ্বারা বিভাজ্য বলা হয়। আচ্ছা, এখানে আবার দেখেন বি নট ইকুয়াল টু 0, কারণ কি আমাদের 0 দ্বারা কিন্তু কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না। 0 দ্বারা ভাগ করলে তো কি হবে, 0ই হবে। কাজে এখানে বি নট ইকুয়াল টু 0, ঠিক আছে। যে একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি, সাপোজ ধরেন আপনি 100কে 0 দিয়ে যদি ভাগ করতে চান, মানে বি দিয়ে, বি এই জায়গায় থাকবে, তাহলে এখানে 0 দিয়ে কিন্তু 100কে ভাগ করা যাবে না, এই জন্য বি নট ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি নট ইকুয়াল টু 0 দ্বারা বিভাজ্য বলা হয় যদি কি হয়, এ সমান বি কিউ হয়। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে যদি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এ কে বি দ্বারা আমরা যদি ভাগ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ সমান বি কিউ। দেখেন এ সমান বি, তার সাথে একটা কিউ যুক্ত হয়েছে, যেখানে কিউটা হলো পূর্ণ সংখ্যা। এই জিনিসটাকে এভাবে লেখা যায়, বি এই যে খাড়া একটা দাগিয়েছে, এটাকে বলা হয়েছে ডিভাইজর। এই বি ডিভাইজর এ, অর্থাৎ বি দ্বারা এ কে ভাগ করা যায় এটা। এবং এই জিনিসটাকে আমরা 4 ভাবে পড়তে পারবো আর কি। পড়ার নিয়মটা কি দেখেন, বি দ্বারা এ কে এ বিভাজ্য হলে নিম্নলিখিত যে কোনোভাবে প্রকাশ করা যাবে যে এ কে বি দ্বারা ভাগ করা যায়, বা এ কে বি ভাগ করে। আবার এ এর একটি ভাজক হলো বি, আবার এভাবে লিখতে পারবো বি ডিভাইজার এ, অথবা বি এর গুণিতক হলো এ। এই 4টা যে কোনো একভাবে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ দেখেন 12 হলো আমার এ, 12 হলো এ, সমান হলো 2, 2টা হলো আমার বি, আর এখানে 6টা হলো আমার কিউ। 12 সমান কিন্তু 2 × 6 লেখাই যায়। তাহলে এখানে এ সমান বি কিউ, এই সমীকরণের মতো ফরম্যাটটা হলো। এখন এখানে কি হবে দেখেন, এ কে বি দ্বারা ভাগ করা যায়, তার মানে এ হলো 12, এই যে 12 ভাগ বি, বি বলতে কত 2, তাহলে সমান 6 হবে, এভাবে লেখা যাবে। আবার 12 এর একটি ভাজক হলো 2, অর্থাৎ 12 এর একটা কি ভাজক হবে আমার 2, আবার এভাবে লেখা যাবে কি বি ডিভাইজর এ, তার মানে বি হলো এখানে 2 ডিভাইজর এ বলতে 12, এভাবে লেখা যাবে। অথবা 2 এর একটা গুণিতক হলো 12। এখন এই যে গুণিতক, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি, ধরেন যে 3 থেকেই। কাজে এই জিনিসগুলো আপনারা নিজেরাই একটু, যাদের এই বিষয়গুলো নতুন মনে হচ্ছে তারা একটু
আবার মানে ইউটিউবে সার্চ দিয়ে হোক বা যেভাবে হোক আপনারা এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত পড়ে নেবেন, কারণ এই ক্লাসে এই গণিতক কী, ভাজক, ভাজ্য এত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার কিন্তু সময় নেই, কারণ আমরা পড়ি 4th ইয়ারে, এমনিতেই নাকি কোর্সে বেশি আলোচনা করা হয় আর কি। তো যাই হোক, এই হলো বিষয়। তো এই পেজটা বুঝছেন কিনা দেখেন। এখন এরপরে দেখেন সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি বলা হচ্ছে, যদি a1 a2 ডট 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 ak প্রত্যেকেই পৃথক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এরা আলাদা আলাদা, a1 একটা পূর্ণ সংখ্যা, a2 একটা পূর্ণ সংখ্যা, এভাবে ডট 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 ak পর্যন্ত একটা পূর্ণ সংখ্যা যদি হয় এবং এরা আলাদা আলাদাভাবে, এবং প্রত্যেক পূর্ণ সংখ্যা সি দ্বারা বিভাজ্য, মানে সি দ্বারা যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, তবে সি কে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বা সাধারণ ভাজক বলা হচ্ছে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন দেখেন 63 এটা ধরলেন আপনি a1, 81 এটা ধরলেন আপনি a2, এরপর ধরলেন এটা a4, অর্থাৎ এই আকারে আর কি a1 a2 ডট 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 ak পর্যন্ত, এবং এটা হলো a5। এখানে আপনার এখানে তো অসংখ্য পদ রয়েছে বা সংখ্যা রয়েছে, এখানে আমাদের অসংখ্য সংখ্যা আমরা নিলাম না, জাস্ট a1 a2 a4 a5 5টা সংখ্যা নিলাম। তাহলে এই সংখ্যাগুলো প্রত্যেকেই 9 দ্বারা বিভাজ্য। দেখেন আপনি 63কে 9 দ্বারা ভাগ করতে পারবেন, 7 লং 63, আবার 81কে 9 দ্বারা ভাগ করতে পারবেন, 9 9 81, আবার 54কে আপনি 9 দ্বারা ভাগ করতে পারবেন, 6 লং 54, আবার 72কেও আপনি 9 দ্বারা ভাগ করতে পারবেন, 7 লং 8 লং 72, 8 লং 72। তার মানে কি এইটা হলো সি, সি দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, বিভাজ্য হচ্ছে। সুতরাং 9 হলো সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক বা সাধারণ ভাজক। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। এখন দেখেন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে আমরা গসাগু বলি। এই গসাগু আমরা ক্লাস 5 থেকেই শিখে যাচ্ছি। গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গসাগু কি বলা হচ্ছে, যদি a1 a2 a3 ডট 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 ak প্রত্যেকেই অশূন্য পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ শূন্য হওয়া যাবে না, এবং ডি যদি এমন একটি গরিষ্ঠ পূর্ণ সংখ্যা হয় যেন ডি দ্বারা এই যে a1 a2 a3 ডট 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 ak এর প্রত্যেকেই ডি দ্বারা কি হয়, বিভাজ্য হয়, অর্থাৎ ভাগ করা যায়, তাহলে এই ডি কে বলা হচ্ছে সবগুলো মানে সবগুলো সংখ্যার গসাগু। ইহাকে কিভাবে লেখা হয় দেখেন, গসাগু কি এই যে a1, মানে এখানে যেহেতু a1 a2 a3 ডট 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 ak পর্যন্ত, এই জন্য a1 a2 ডট 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 ak সমান হবে ডি। সাপোজ ধরেন এ ও বি দুইটা সংখ্যা, এই দুইটার গসাগু হলো 1 যদি আমাদের হয়, তাহলে এই যে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট সমান 1 হবে, আর লসাগু লেখার ক্ষেত্রে এখানে থার্ড ব্র্যাকেট হয়। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে ডি দ্বারা, এমন আমরা উদাহরণ একটা দেখি, এই যে 21 এবং 49 এর গসাগু হলো 7। দেখেন 21কে আপনি 7 দিয়ে ভাগ করেন, এই যে এখানে যে সংখ্যাটা থাকে সেটাই হলো গসাগু, আবার 49কে আপনি 7 দ্বারা ভাগ করেন, এখানে যে সংখ্যাটা থাকে সেটাই হলো গসাগু। তাহলে আমার 7 হলো গসাগু। তাহলে 21, 49 ফার্স্ট ব্র্যাকেট সমান হলো 7, কারণ 21 ও 49 এর বৃহত্তম যে সাধারণ ভাজক সেটা হলো এই যে ভাজক। আমাদের ভাজ্য ভাজক যদি বলি, ভাজক ভাজ্য ভাগফল, এরপর এখানে কিছু একটা দিয়ে ভাগ শেষ। দেখেন ভাগ শেষ, তাহলে ভাজ্য ভাজক ভাগফল ভাগ শেষ। তাহলে এখানে কি 21-এর ভাজক কত 7, 49-এর ভাজক কত 7, তাহলে দুটাই যেহেতু 7, তাহলে এটাই হবে গসাগু 21 আর 49-এর। এই হলো মোটামুটি বিষয়। যদি না বুঝে থাকেন বলেন, বুঝাই দিব। এখন এরপরে দেখেন ইউক্লিডের ভাগ প্রক্রিয়া, এবং এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টটা ছিল, ওই সাবজেক্টেও এই বিষয়গুলি নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা আছে। আমি বলবো না যে সম্পূর্ণ আলোচনা আছে, মোটামুটি আলোচনা আছে। আবার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 9-এ যে আপনার ছিল যোগসিদ্ধ সংখ্যা, তুরীয় যোগসিদ্ধ সংখ্যা বা ইত্যাদি ইত্যাদি, ফান্ডামেন্টালেও এই জিনিসগুলো আছে, অর্থাৎ এইগুলো আমরা আগে পড়ে আছি। তো যাই হোক, দেখেন ইউক্লিডের ভাগ প্রক্রিয়াটা কি বলা হচ্ছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু, দুটি ধনাত্মক, যেমন আমরা 21 আর 49-এর গসাগু কত দেখলাম 7, তাহলে এরকম দুটি, সাপোজ ধরেন দুটি পূর্ণ সংখ্যা, একটা 21 একটা 49, তাহলে এরকম দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়ের ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় প্রত্যেক ধাপে
প্রাপ্ত ভাগশেষকে পরবর্তী ধাপে ব্যবহার করা হয় যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। অর্থাৎ জিনিসটাই একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। সাপোজ আমি ধরে নিলাম 231 আর একটা হলো 525, দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যার আমরা গসাগু বের করবো। তাহলে কি হবে, বড় সংখ্যা সবসময় কি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে 525কে 231 দ্বারা ভাগ করবেন, তাহলে এই 231 দুগুণে 462 বিয়োগ করলে 63। আবার এই যে এটা ভাগশেষ, কারণ এখানে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় বলা হচ্ছে যে প্রাপ্ত ভাগশেষকে পরবর্তী ধাপে ব্যবহার করতে হবে। তাহলে এই 63কে আবার ব্যবহার করতে হবে, 63 দিয়ে এই যে 231কে ভাগ করব আবার। তাহলে 63 গুণন 3 মানে 189 বিয়োগ করলে 42, এটা ভাগশেষ। আবার কি করতে হবে, পরবর্তী ধাপে ব্যবহার করতে হবে। তাহলে 42 দিয়ে আবার 63কে ভাগ করতে হবে, 1 42, আবার 21, এটা ভাগশেষ। এটা দিয়ে আবার কি 42কে ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে আমার 0 পাচ্ছে। তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফল। এই দুটো সংখ্যার গসাগু কত হবে, এই যে এই জায়গায় যেটা থাকে, বা ভাজক কত, ভাজক হলো 21, এই 21টাই হলো গসাগু। দেখেন বুঝছেন কিনা। এখন এরপরে দেখেন একটা উপপাদ্য শিখি। এই উপপাদ্যটা আমরা আগেও শিখে আছি। এখানে বলা হচ্ছে উপপাদ্য 3, জেড এর ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় বর্ণনা ও প্রমাণ করো। তাহলে আমরা প্রথমে বর্ণনাটা করব। তাহলে মনে করি এ ও বি দুইটা পূর্ণ সংখ্যা, যেখানে বি কে মানে বি দ্বারা এ কে ভাগ করা যায় না, বি নট ডিভাইজার এ, এবং বি থেকে এটা হলো বড়। আচ্ছা, এবং আমরা আরও ধরে নেই যে আর নট সমান হলো এ, আর ওয়ান সমান হলো বি। তাহলে এখানে যদি একটা জিনিস দেখেন, বিটা হলো মানে বি এর থেকে এটা বড়, তাহলে এখানে কি হবে, আর ওয়ানের থেকে, দেখেন আর নটটা আর ওয়ানের থেকে বড়, এই যে এটা বি এর থেকে বড়, তার মানে কি এটা বড় হলো বি এর থেকে, এর জায়গায় আর নট, যেহেতু এ সমান আর নট, আর নটটা বি সমান হলো আর ওয়ান, আর ওয়ানের থেকে বড় হবে। এরকম আবার আর ওয়ানটা আর টুর থেকে বড় হবে, আর টুটা আর থ্রির থেকে বড় হবে, এভাবে এটা চলতেই থাকবে। এই পর্যন্ত জিনিসটা বুঝছেন কিনা। এবং নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ কি হয়, ভাগশেষ আমাদের কি ভাগশেষ বাইর হতেই থাকে। যেমন আমরা এই যে সংখ্যাটা যদি ধরি, এই সংখ্যাটার ক্ষেত্রে এইটা হলো আর নট, এটা হলো আর ওয়ান, এটা হলো আর টু, এটা হলো আর থ্রি, এবং এটাও একটা ধরা যায় আর ফোর। তার মানে কি এই যে আর ওয়ান আর টু এভাবে কিন্তু আমরা পাইতেই আসি। সংখ্যা যত বড় হবে, যত ভাগ মনে করেন যে ভাগশেষ থাকবে, তত আর ওয়ান আমরা পাইতেই থাকবো। তাহলে এখানেও বলা হচ্ছে আমরা তো দুইটা আর ওয়ান নিলাম, একটা আর নট আর একটা আর ওয়ান, কিন্তু আরও তো অবশিষ্ট আছে। সেগুলো কি আর টু হতে পারে, আর থ্রি ডট 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 আর এন, অথবা আর ওয়ানেতেই ভাগশেষ আমরা 0 পেতে পারি। কিন্তু এখানে আমরা মানে আরও অবশিষ্ট থাকবে, সেটা আর টু আর থ্রি আর এন ডট মানে তারপর হলো আর এন প্লাস 1 পর্যন্ত আমরা পাবো। আচ্ছা, পাওয়ার জন্য ভাগশেষ প্রক্রিয়ায় পূর্ণ প্রয়োগ করি, অর্থাৎ বারবার প্রয়োগ করবো। এই যে আর টু আর থ্রি আর এন প্লাস 1, এগুলো পাওয়ার জন্য পূর্ণ মানে বারবার আমরা কি করবো, একের পর এক বলতে পারি সেটা। এখন দেখেন এখানে আমরা আরও কিছু বেসিক জিনিস একটু দেখে নেই। দেখেন আমি ওই যে ভাগটা এতক্ষণ বুঝাইলাম, সেই জিনিসটা এখানে লেখা আছে যে 231 আর হলো 525, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখন এখানে এ বলতে কি, দেখেন বি এর থেকে এটা বড় হবে, তাহলে এখানে এ হলো 525, আর এখানে এই দেন বি ডিভাইজার এ, মানে বি দ্বারা এ কে ভাগ করব। তাহলে এই যে বি হলো 231, এখানে কিন্তু 231 দ্বারা 525কে ভাগ হচ্ছে। এখন সেই ক্ষেত্রে এটা এ, এটা বি, আর এটা হলো আপনার ভাগফলটা মূলত Q1 Q2 Q3। আমরা কি দেখছিলাম যে এ সমান হলো বি কিউ, দেখেন এ সমান হলো বি কিউ, ঠিক আছে। তাহলে এই কিউটা হলো মূলত ভাগফল Q1 Q2 Q3 Q4 এভাবে, আর এইটা হলো ভাগশেষের লাইন R1 R2 R3 R4 R5। ভাগশেষটা আবার কি কাজ করতেছে, ভাজক হিসেবে কাজ করতেছে, ভাজক, ঠিক আছে, ভাজক হিসেবেও কাজ করতেছে ভাগশেষটা। তো এখন এত কিছু জানার দরকার নাই, আমরা যে জিনিসটা জানবো সেটা হলো এখানে দেখেন এই 525 সমান আমি কি লিখতে পারবো, এই 2 আর এই 231 আর এই 63, অর্থাৎ এই যে ভাজক, তারপরে হলো ভাগফল আর ভাগশেষ, এই যে দেখেন ভাজক আর ভাগফলকে করতে হবে গুণ, তার সাথে করতে হবে ভাগশেষটা যোগ, করলে আমরা 525 পাবো। একইভাবে
231, এই যে এখানে যে 231 আছে, 231 সমান কি হবে, এই যে ভাজক হলো 63, ভাগফল হলো 3, এই দুটাকে গুণ, এই যে 3 × 63 এর সাথে ভাগ শেষটাকে যোগ করতে হবে, এভাবে পাচ্ছি। তো এই জিনিসটাই মূলত এখানে আমরা তুলে ধরবো, এই জিনিসটাকে এখানে আমরা তুলে ধরবো। দেখেন এ সমান হলো R0, তাহলে R0 সমান কি হবে, এইটা আমরা ধরলাম হচ্ছে R1, R2, R3, R4, R5 এভাবে। তাহলে R0 সমান কি হবে, প্রথমটা হবে এইটা হলো মূলত হচ্ছে R0, তাহলে R0 সমান কি হবে A1 Q1, অর্থাৎ এই যে দেখেন তো এখানে A1 মানে R1 Q1, R1 বলতে হলো আপনার R1 বলতে আর Q1 হবে, তাহলে R1টা কি, এই যে 231, এই 231টা হলো R1, Q1টা কি, এই যে 2, এই যে 2 এখানে আছে, তার সাথে যোগ করতে হবে কত, ভাগশেষটা হলো R2, যেহেতু আমার এইটা হলো R1, এটা R2, এই যে R2, এই জিনিসটা বুঝছেন? দেখেন আছেন না নাই? হ্যাঁ, এখন এরপরে দেখেন R1 সমান কি হবে, এখন এই যে এইটা হলো আপনার R1, এই যে এখানে দেখেন এটা R1 দ্বারা আমরা লিখছি, তাহলে এটা কি 231 হলো R1, এই যে R1 সমান কি লেখা যায়, 3 বলতে Q2 ইন্টু হলো 63 হলো R2, তাহলে এই যে Q2 R2 গুণ আকারে প্লাস কি হবে 42টা কত R3, এই যে R3, একইভাবে এটা এইভাবে চলতেই থাকবে। এবং এভাবে যেতে যেতে এখন এইটা থেকেই আমরা পরবর্তী যে সমীকরণগুলো সেগুলো লিখতে পারবো। দেখেন এখানে আমার যখন ছিল R0 তখন এখানে হয়েছে R1 Q1, আবার এখানে যখন R1 তখন এখানে হয়েছে R2, তার মানে কি R1 সমান এখানে R1 তো হচ্ছেই, তার সাথে 1 যোগ হচ্ছে, তাহলে এখানে Rn-2 আছে, তাহলে n-2 এর সাথে +1 করলে কি হবে, n-1 হবে, তাহলে এই যেখানে Rn-1 আছে এবং Qn-1 প্লাস হবে, এখানে দেখেন কি আছে নট, হ্যাঁ কথা আসতেছে না, এবার ঠিক আছে? ও আচ্ছা, এখন দেখেন এরপরে ঠিক আছে, এখন এরপর দেখেন এখানে হলো 1, তখন এখানে 2, আর যখন এখানে R2 এর সাথে ভাগশেষ কিন্তু R3 হচ্ছে, তাহলে মানে বিষয়টা আমি আবার বলে দিচ্ছি। দেখেন এখানে Rn-2 যখন থাকবে, এখানে যখন R1 ছিল তখন এখানে R2 হয়েছে, তার মানে R এর সাথে R1 সমান কি হলো, আর এখানে 1 + 1 তেমনি তো এখানে 2 হয়েছে, এবং প্লাস এখানে কিউয়ের সাথেও এখানে যা থাকবে সেটাই 2a হবে, প্লাস এখানে কিন্তু R3 হয়েছে, অর্থাৎ 1 2 এখানে 3 হয়েছে, তাহলে এখানে n-2, তাহলে এখানে হবে Rn-1, অর্থাৎ 1 যোগ হবে এটার সাথে, 1 যোগ হলে কি হবে -2 থেকে +1 বাদ দিলে Rn-1, n-2 প্লাস n-1, আবার এটার সাথে 1 যোগ করলে আর n পাবো, এভাবে Rn-1 সমান কি হবে Rn Qn, এবং ভাগ যে শেষ যেটা থাকবে সেটা এখানে 0 হয়ে যাবে, সেটাই হলো মূলত এখানে ভাগ শেষটা Rn+1, এটা কি 0 পাবো, ভাগ শেষটা 0, অর্থাৎ এই জায়গায় এসে আমাদের কাঙ্ক্ষিত ফল যেটা 0 সেটা আমরা পেয়ে যাব। আর এই দিকের কিছু দেখেন ব্যবধি লেখা রয়েছে, সেই ব্যবধিটা কিভাবে, এখানে ব্যবধিগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। দেখেন যে প্রথমত 63 যেটা ভাগশেষ পাইছি সেটা লিখবো, যে এটা 0 ≤ 63, 0 কিন্তু হতে পারে, এই যে শেষে যে 0, অর্থাৎ ভাগশেষটা তো আমাদের 0 হতে পারে, তাহলে এই জন্য 0 ≤ কত 63 ≤ অর্থাৎ এটা R2, আর ≤ কি হবে R1, এই যে 231 থেকে ছোট, আবার পরেরটার ক্ষেত্রে 42 আছে ভাগশেষ, তাহলে 0 ≤ 42টা আবার কি R2 থেকে ছোট, অর্থাৎ 63 থেকে ছোট, এই ব্যবধিগুলো এখানে লেখা হয়েছে 0 ≤ R2, R2টা কি হবে দেখেন তো, R1 হলো 231, R2 হলো 63, তাহলে R1 এর থেকে ছোট, এরপরে 0 ≤ কি হবে R3, এই যে 42টা আবার কি 63 থেকে ছোট, অর্থাৎ R2 থেকে ছোট, এভাবে এটা 0 ≤ Rn Rn-1 এর থেকে ছোট হবে, অর্থাৎ এখানে যদি আপনি দেখেন 3 এখানে 2, তাহলে এখানে n হলে এখানে n-1 হবে, আর এখানে তো ভাগশেষটা 0 হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু 0 ≤ আমরা 0 পাচ্ছি, আর এই দিকে তো আর কোনো ভাগশেষ নেই, কাজে আর তো নাই, কাজে এখানে আমার ব্যবধিটা দিতে হবে না। তাহলে এই পদ্ধতিতে ভাগশেষ
মানে শেষ ভাগশেষ Rn হবে এবং শেষ ভাগশেষটা এই পদ্ধতির ক্ষেত্রে আমরা Rn ধরে নিব। Rn আর এই Rnটা কি হবে, এ ও বি এর গসাগু, যেহেতু আমরা দুইটা সংখ্যা বিবেচনা করতেছি এ ও বি, শুরুতে দেখেন এ ও বি দুইটা পূর্ণ সংখ্যা, তাহলে এ ও বি এর পূর্ণ সংখ্যাটা হবে Rn। Rn কেন, এই জিরোটা কি মূলত হচ্ছে শেষ যেহেতু সবার, এটাকে Rn দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে মানে জিরো তো না, কোনো একটা সংখ্যা আসবে আর কি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এ ও বি এর গসাগু সেটা হলো আমাদের Rn। তাহলে কিভাবে গসাগু লেখা হয়, যে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট সমান হবে Rn। এই পর্যন্ত জিনিসটা বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝছি। এখন প্রমাণটা দেখেন, আমরা একটু প্রমাণ করি যে স্পষ্টত আমরা শুরুর দিকেই কিন্তু দেখাই দিচ্ছি যে বিটা হলো মানে সরি এটা হলো বি এর থেকে বড়, এ সমান ছিল R0 এটা, আর বি সমান ছিল R1, তাহলে R0টা R1 এর থেকে বড়। একইভাবে আরও R2 R3 এগুলো আছে, এগুলোও কি হবে একের পর এক হবে। এই যে R0 গ্রেটার দেন R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন ডট 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 গ্রেটার দেন Rn-2 গ্রেটার দেন Rn-1 গ্রেটার দেন Rn ডট ডট ডট। বোঝা গেল? এই জিনিসটা বুঝছেন? ভাই একটু বলেন। আমি নেট থেকে বের হয়ে গেছিলাম, সমস্যা করতে। আচ্ছা, এখানে দেখেন এ গ্রেটার দেন হলো বি, আমাদের কন্ডিশনটা কি ছিল, আমি এই যে এই জায়গায় একটু বলছি যে এটা হলো বি এর থেকে বড়, তাহলে এর এই যে এ গ্রেটার দেন বি, এ সমান হলো আমার R0, বি সমান হলো R1, তাহলে R0টা এর জায়গায় বসান R0, এটা কি R1 এর থেকে বড়। একইভাবে যে অবশিষ্ট R2 R3 Rn আছে, এটা কি হবে R2টা R3 এর থেকে বড়, R3টা R4 এর থেকে বড়। এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে R0 গ্রেটার দেন R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন ডট 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 গ্রেটার দেন এই ইত্যাদি ইত্যাদি। বুঝছেন এবার? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে দেখেন যেহেতু প্রত্যেকে এখানে R0 R1 R2 প্রত্যেকেই কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আর আই বলতে এখানে R0 আই এর জায়গায় যদি 1 2 3 4 বসান, 0 থেকে শুরু করে তাহলে 0 1 2 এভাবে পাবেন, এটা হলো পূর্ণ সংখ্যা। এবং 0, R0 এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে এবং এখানে আই এর মানটা সসীম হবে অর্থাৎ নির্দিষ্ট হবে, ফলে আর আই এর সংখ্যা অসীম হতে পারবে না। এক পর্যায়ে এই যে আর আই অর্থাৎ ভাগশেষ আমাদের কি হবে, 0 হবে। তাহলে এখন ধরি Rn+1 সমান 0, এটা ধরি বলতে এই যে এখানে আমার কি দেয়া আছে দেখেন, এই যে আমরা পাইছি ভাগশেষ যেটা Rn+1 সমান 0, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে যে Rn+1 সমান 0। তাহলে এখানে যে লাইনগুলো আছে আমি একটু বলে দিই, এটা হলো আমাদের এখানের বর্ণনায় যেটা লিখছি তার উল্টা দিক থেকে লিখতে হবে। দেখেন এখানে আমরা লিখলাম Rn+1 সমান 0, এরপর লিখবো Rn-1 সমান Rn(qn), দেখেন এখানে তাই লেখা আছে Rn-1 সমান Rn(qn), ঠিক আছে। এরপর যদি দেখেন Rn-2 সমান হবে Rn-1 qn-1 প্লাস R2, এই যে দেখেন Rn-2 সমান Rn-1 qn-1 প্লাস Rn, এই যে প্লাস Rn, এরপরে আবার ডট 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 দিয়ে R1 সমান কি হবে R2 Q2 প্লাস R3, তাহলে এই যে ডট 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 দিয়ে R1 সমান হবে R2 Q2 প্লাস R3, এরপর উপরের লাইনটা কি হবে R0 সমান R1 Q1 প্লাস R2, এটাই লেখা আছে R0 সমান R1 Q1 প্লাস R2। এই জিনিসটা হলো বর্ণনার উল্টা দিক থেকে লিখতে হবে। এটা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। আর এখানে যেহেতু আমরা গসাগু পাইলাম Rn, এই Rnটা এটা যদি আপনি ধরেন আমাদের সমীকরণটা কি ছিল, a সমান বি কিউ, তাহলে এটা যদি ধরেন তার মানে বিটা ছিল a দ্বারা বিভাজ্য, এইটাকে কিভাবে লেখা হয় বি ডিভাইজার a সমান বি কিউ, এটা কিভাবে লিখি আমরা বি ডিভাইজার a, অর্থাৎ b কে a দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখেন বাম পাশের সংখ্যাটা দ্বারা এই যে b কে ভাগ করা হচ্ছে, তাহলে এখানে আমাদের Rnটা হলো সাধারণ একটা ভাজক, এই Rn কে এই যে Rn-1 দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ Rn ডিভাইজার Rn-1, আবার Rnটাকে Rn-2 দ্বারা ভাগ করা যাবে, আবার Rnটাকে Rn-3 দ্বারা ভাগ করা যাবে, আবার Rnটাকে R1 দ্বারা ভাগ করা যাবে, Rnটাকে R0 দ্বারা ভাগ করা যাবে, এভাবে লিখতে হবে। এই পর্যন্ত বুঝছেন কেন একটু দেখেন, মানে কোনো ধরনের যদি বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে বলেন।
বুঝছি এই পর্যন্ত, সমস্যা নেই। আচ্ছা, অর্থাৎ আমরা কি দেখলাম, a সমান r0 এবং b সমান r1 এর একটি সাধারণ ভাজক কি, সেটা হলো rn। অর্থাৎ rnটাকে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা সংখ্যা দ্বারা, এই যে বাম পাশের সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে rnটা হবে একটা সাধারণ ভাজক। আবার মনে করি a এবং b এর যে কোনো একটা সাধারণ ভাজক d ধরে নিলাম, তাহলে এখানে rnটাও সাধারণ ভাজক, dটাও হলো সাধারণ ভাজক। তাহলে এখানে d দ্বারাও মানে দেখেন rn যেহেতু সাধারণ ভাজক, এই সাধারণ ভাজকটাকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। ঠিক একইভাবে d যদি rn এর জায়গায় d বসান, dটাকেও এটা দ্বারা ভাগ করা যাবে, dটাকে এটা দ্বারা ভাগ করা যাবে, dটাকে এটা দ্বারা ভাগ করা যাবে, এই কথাগুলোই মূলত লিখতে হবে। তাহলে দেখেন যে a এবং b এর যে কোনো সাধারণ ভাজক হলো d, তাহলে d কে a দ্বারা ভাগ করা যাবে এবং d কে b দ্বারাও ভাগ করা যাবে, যেহেতু d এর সাধারণ ভাজক। তাহলে d ডিভাইজার a সমান আমাদের কি ছিল, r0, এই যে r0, এবং d ডিভাইজার b সমান ছিল r1, বসাই দিলাম। কিন্তু r0 সমান আমরা কি পাইছি, r1 q1 প্লাস r2, এই যে r0 সমান r1 q1 প্লাস r2। তাহলে এখানে ডটাকে এই যে ভাগশেষ যে r2 দ্বারা ভাগ করা যাবে। একইভাবে কি হবে, অনুরূপভাবে r3 দ্বারা ভাগ করা যাবে, r4 দ্বারা ভাগ করা যাবে, ডটাকে rn দ্বারা ভাগ করা যাবে। এখন আমরা দেখলাম যে দুইটা সাধারণ ভাজক, একটা সাধারণ ভাজক d আর একটা হলো সাধারণ ভাজক n, তাহলে দুটোই কি পরস্পর সমান হবে, যেহেতু সবগুলো কন্ডিশন তারা মেনে চলতেছে। তো এজন্য আমরা লিখলাম d লেস দ্যান ইকুয়াল, তাহলে ইকুয়ালটাও আছে, সাথে একটা লেস দ্যান দিতে হবে যে rn, দুটোই কিন্তু সাধারণ ভাজক। তাহলে অতএব a ও b এর বৃহত্তম সাধারণ ভাজক হলো rn। আমরা rn বলতে সাধারণ ভাজকটাই তো গসাগু, তাহলে আমরা লিখবো a, b এর গসাগু হলো rn। তাইলে অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার শেষ অশূন্য ভাগশেষ প্রদত্ত সংখ্যা দ্বয়ের গসাগু। শেষ অশূন্য ভাগশেষ মানে যদি অশূন্য হয়, শূন্য না হয়, সেই ক্ষেত্রে এখানে তো আমাদের এই যে উদাহরণটা দিছিলাম সেটা কিন্তু শূন্য হয়েছিল, কিন্তু এমন একটা সংখ্যা আমরা ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় সাজাচ্ছি যেন ভাগ যে শেষটা থাকবে সেটা যেন শূন্য না হয়। তাহলে অশূন্য ভাগশেষ প্রদত্ত সংখ্যা দ্বয়ের গসাগু। ঠিক আছে, তাহলে ইউক্লিডীয়, আর এইটাই হলো আমাদের rn, অর্থাৎ সবার শেষে গিয়ে ভাগশেষ যেটা পাবো সেটাই তো হবে গসাগু। আচ্ছা, তাহলে a, b সমান হলো rn, এটাই হলো আমাদের a ও b এর গসাগু। আচ্ছা, তাহলে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার শেষ অশূন্য ভাগশেষ প্রদত্ত সংখ্যা দ্বয়ের গসাগু। এই যে উপপাদ্যটা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? না, এখন সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন উপপাদ্য নাম্বার 4 বলা হচ্ছে, দেখাও যে b ডিভাইজার a, c ডিভাইজার a এবং b, c, অর্থাৎ b আর c এর গসাগু হলো 1 হয়, তবে b c ডিভাইজার a হবে, এটা দেখাতে হবে। অর্থাৎ b দ্বারা a কে ভাগ করা যায়, c দ্বারা a কে ভাগ করা যায়, এবং b আর c এর গসাগু যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে b c দ্বারা a কে ভাগ করা যাবে, এই জিনিসটা দেখাতে হবে। আচ্ছা, আমরা প্রমাণে যাই। দেখেন এখানে আমাদের এই জিনিসগুলো দেওয়া রয়েছে, এই জিনিসগুলো থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাই কি না? হ্যাঁ, বলাই আছে যে যদি এত 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 হয় তবে এত দেখাও। তাহলে এখানে দেওয়া আছে কি, b ডিভাইজার a এবং c ডিভাইজার a। আচ্ছা, সুতরাং আমরা কি জানি দেখেন তো, এই যেখানে সূত্রটা দেওয়া আছে, আমরা সংজ্ঞায় কি দেখছিলাম যে b ডিভাইজার a হবে কখন হবে, যখন a সমান bq হবে, যেখানে কিউটা হলো পূর্ণ সংখ্যা। এই জিনিসটা তো মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। তাইলে এই আকারে আমরা এখানে b ডিভাইজার a টাকে কিভাবে লিখতে পারবো, a সমান bq। আবার c ডিভাইজার a টাকে কি লিখতে পারবো, a সমান cq। এখানে কিউ না নিয়ে আমরা কিউ এর বদলে আর লিখতে পারি, যেহেতু একই সংখ্যা হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই লেখা হয়েছে যে সুতরাং কিউ ও আর পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে যেন। আচ্ছা, এই লাইনটা যদি আমরা না দিই, এই লাইনটা যেহেতু এক লাইন দুইবার লেখা হয়েছে আর কি, তো এই লাইনটা আমরা না দিয়ে দেখেন b ডিভাইজার a, এটাকে কি লেখা যায়, a সমান bq। এই যে a সমান bq লিখলাম, এবং c ডিভাইজার a, এটাকে কিভাবে লেখা যাবে, a সমান c আর লেখা যাবে cq, কিন্তু কিউ নিছি এখানে আর দিলাম, যেখানে কি হবে কিউ ও আর পূর্ণ সংখ্যা হবে। এই হলো বিষয়। তাহলে একটা কন্ডিশন গেল, আর একটা দেওয়া রয়েছে b এবং c এর গসাগু হলো 1, তাহলে b, c ফার্স্ট ব্র্যাকেট সমান 1। এখন
এই গসাগুটাকে যোগাশ্রয়ী রূপান্তর আকারে প্রকাশ করা যায়। যোগাশ্রয়ী, এগুলো আমরা লিনিয়ার অ্যালজেব্রা শিখিয়েছি। যোগাশ্রয়ী রূপান্তর আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? অর্থাৎ গসাগুটাকে যোগাশ্রয়ী রূপান্তর আকারে প্রকাশ করা যায়। যোগাশ্রয়ী রূপান্তর আমরা যদি করতে যাই সেই ক্ষেত্রে দুইটা পূর্ণ সংখ্যা লাগবে। আমরা ধরে নিলাম এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে, যেন কি হয় এই দুটাকে এভাবে লেখা যাবে বিএক্স প্লাস সিওয়াই সমান এইদিকে 1 আছে, 1 থাকবে। এটাই হলো মূলত যোগাশ্রয়ী রূপান্তর। এখন 1টাকে বাম পাশে নিলাম, 1 সমান হলো বিএক্স প্লাস সিওয়াই। এখন একটু খেয়াল করেন যে এ দ্বারা উভয় পাশে আমি গুণ করে দিলাম, এ দ্বারা উভয় পাশে গুণ করে দিলাম। তাহলে কি হবে, 1 এর সাথে এ গুণ করলে এ সমান এই দিক বিএক্স এর সাথে এ গুণ করলাম, প্লাস হলো সিওয়াই এর সাথে এ গুণ করলাম। তাহলে এখান থেকে একটু খেয়াল করেন, এ সমান আমরা কি পাচ্ছি, এখানে এ আছে, এ সমান কত সি আর, এই যে সি আর বসাই দিয়েছি তার সাথে বিএক্স আছে থাকলো, প্লাস এখানে এ আছে, এ সমান হলো বি কিউ লিখলাম, তার সাথে সিওয়াই আছে থাকলো। তাহলে এ সমান এই দুটো থেকে আবার বি আর সি কমন যায়, কমন হলে এখানে থাকে আর এক্স, আর এখানে প্লাস এখানে থাকে কিউ ওয়াই। তাহলে এ সমান বিসি ইন্টু আর এক্স প্লাস কিউ ওয়াই। এই যে এখানে এইটা আবার পূর্ণ সংখ্যা, আর এক্স প্লাস কিউ ওয়াই এটা হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমি একটু সমীকরণটা দেখাই দেই যে এ সমান বি কিউ, এটাকে আমরা কিভাবে লিখি যে বি ডিভাইজার এ, কিউটা হলো পূর্ণ সংখ্যা, এখানে কিউ এর বদলে এই জিনিসটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটা কিউ হিসেবে কাজ করবে। আর এখানে বি সি এটা আমাদের হচ্ছে বি হিসেবে কাজ করবে, এটা বি হিসেবে কাজ করবে। তাহলে কিভাবে লিখবো, বি ডিভাইজার এ, এ সমান বি কিউ হলে বি ডিভাইজার এ, তাহলে এটা বিসি ডিভাইজার এ লেখা যাবে। যেখানে আমরা বলে দিব, দেখেন এখানে এক্স ওয়াই কিউ আর প্রত্যেকটাই কি পূর্ণ সংখ্যা, কাজেই আর এক্স প্লাস কিউ ওয়াই। আমরা জানি পূর্ণ সংখ্যার যোগ করলেও পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার গুণ করলেও পূর্ণ সংখ্যা হয়। তাহলে এখানে আর এক্স পূর্ণ সংখ্যা গুণ করা হয়েছে, তাহলে পূর্ণ সংখ্যাই হবে, কিউ ওয়াই কে গুণ করা হয়েছে তাহলে পূর্ণ সংখ্যাই হবে, এবং তাদের যোগ করা হয়েছে তাহলে পূর্ণ সংখ্যাই হবে। তাহলে বিলংস টু জেড, তাহলে আমরা লিখতে পারি এ সমান বিসি ডিভাইজার এ, অর্থাৎ আমরা কিন্তু বিসি ডিভাইজার যে এ এটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এটাই শুধু লিখে দিব যে বিসি ডিভাইজার এ, তাহলে অতএব বি ডিভাইজার এ সি ডিভাইজার এ এবং বি এবং সি এর যদি গসাগু 1 হয় সেই ক্ষেত্রে বিসি ডিভাইজার এও হয়। এটা প্রমাণিত হলো। বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে আপনি বলেন। না, সুন্দর। এখন এরপরে দেখেন 1.7 আর্টিকেল বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু বলা হচ্ছে, লসাগু বলা হচ্ছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। তাহলে মনে করি a1 a2 ডট 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 a কে প্রত্যেকেই অশূন্য পূর্ণ সংখ্যা, যদি m এমন একটি ধনাত্মক ক্ষুদ্র পূর্ণ সংখ্যা হয় যেন এত সংখ্যাগুলোকে প্রত্যেকেই m দ্বারা কি হয়, মানে m এর ভাজক, তাহলে m কে সংখ্যাগুলোর লসাগু বলা হয়। যার সংখ্যাটা একটু মনে রাখবো, অর্থাৎ m দিয়ে প্রত্যেকটাকেই কিন্তু ভাগ করা যাবে। আমরা গসাগু কিভাবে নির্ণয় করতে হয় জানি, মানে এখানে হলো যে m দিয়ে, মানে অথবা আপনি এভাবে বলতে পারেন m সংখ্যাটাকে, দেখেন m এর ভাজক, তাহলে m কে সংখ্যাগুলোর লসাগু বলা হচ্ছে। তার মানে m কে a1 দ্বারাও ভাগ করা যাবে, a2 দ্বারাও ভাগ করা যাবে, ak দ্বারাও ভাগ করা যাবে। লসাগু কিভাবে নির্ণয় করতে হয় জানি আমরা, এখানে উদাহরণও কিছু দিয়ে দিব। তাহলে দেখেন a ও b সংখ্যা দ্বয়ের লসাগু m হলে a, b থার্ড ব্র্যাকেট সমান m, এভাবে হচ্ছে আপনার মানে লসাগুটাকে প্রকাশ করা হচ্ছে, লসাগুটাকে এভাবে প্রকাশ করা হচ্ছে। আমরা গসাগুকে দেখছিলাম a, b সমান, আমরা এখানে c বা কোনো একটা গসাগু যা হয় সেটা এভাবে লিখি। তাহলে লসাগুর বেলায় থার্ড ব্র্যাকেট হয় আর গসাগুর বেলায় ফার্স্ট ব্র্যাকেট হয়, বাকিগুলো একই। যেমন উদাহরণ দেখেন এখানে কি m এর ভাজক, m এর ভাজক বলতে m এর ভাজক হয়, মানে প্রত্যেকটা সংখ্যা m এর ভাজক হয়, a1টা m এর ভাজক, a2টা m এর ভাজক, তাহলে mটা ভাজ্য হিসেবে কাজ করে। সাপোজ এই জায়গায় আপনার mটা বসবে ভাজ্য, ঠিক আছে। এখন দেখেন 8, 10 এর থার্ড ব্র্যাকেট মানে কি, গসাগু কত হবে, 40 হবে। আপনি লসাগু, ঠিক আছে। 8, 10 এটাকে আপনি লসাগু করেন, 2 দিয়ে দেন,
তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর কিন্তু যায় না। তাহলে 4 5 20, 20 দুগুণে 40, 40 হয় এর লসাগু। তাহলে এখন এই লসাগুটাকে দেখেন এম হলো ভাজ্য, তাহলে এই 8টা ভাজক হিসেবে কাজ করবে, 8 দিয়ে আপনি 40কে ভাগ করতে পারবেন, তাহলে কত হবে, মানে যত হয় তত আর কি, 8 5 8টা 40, ঠিক আছে, অর্থাৎ 8 দিয়ে ভাগ যাবে, আবার 10 দিয়ে, 4 10 40, ঠিক আছে। আবার দেখেন 2 3 5 7 এর লসাগু কত হবে, এগুলো তো লসাগু আলাদা আলাদাভাবে কোনো দিয়ে ভাগ টাগ যায় না, তাহলে সরাসরি এটাকে আপনি গুণ করে দিবেন, তাহলে কত হয় দেখেন তো, 3 দুগুণে 6, 5 6 30, গুণন হলো যদি আপনি 7 দেন, 3 7 21, 210 হয়। তাহলে এই 210টা হলো লসাগু, এই 210কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 3 দিয়ে ভাগ করতে পারবেন, 5 দিয়ে ভাগ করতে পারবেন, 7 দিয়েও ভাগ করতে পারবেন। অর্থাৎ এই 210টা প্রত্যেকটা কি ভাজক, এগুলোকে বলা হচ্ছে ভাজক, মানে এই প্রত্যেকটা ভাজক। তাহলে এম কে দেখেন, এম এর ভাজক, এম এর ভাজক মানে এমটা কিন্তু ভাজক নয়, এম এর ভাজক, এই প্রত্যেকটা সংখ্যা এম এর ভাজক হিসেবে কাজ করবে। তাহলে ভাজক, এই যে এখানে ভাজক থাকে, তাহলে 210কে আপনি এগুলো প্রত্যেকটা ভাজক হিসেবে কাজ করবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে। বিষয়টা কতটুকু বুঝছেন জানি না, তবে একটু জানান। এটা বুঝছি। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ এখন মৌলিক সংখ্যা দেখেন, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে, বলা হচ্ছে 1 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত, মানে 1 অপেক্ষা বড়, যেমন 2 আপনি যদি চিন্তা করেন, 1 অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায় না। এখানে 2কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, আর ওই সংখ্যা দিয়ে মানে বিভাজ্য হবে আর কি, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। এই হলো বিষয়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে 2 3 5 7 11 13 17 ইত্যাদি, আরও হতে পারে 101 হতে পারে, 37 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে কি কি আছে, 2 আছে, মানে এখানে 2 আছে আর 1 আছে, 3 আছে আর 1 আছে, 5 আছে আর 1 আছে, অর্থাৎ এই হলো বিষয়। তো এরপরে যদি একটু খেয়াল করেন, যুগল মৌলিক সংখ্যা যদি বলা হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যদি দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়, যেমন এখানে দুইটা মৌলিক সংখ্যা 5 আর 7 নেওয়া হয়েছে, 7 - 5 সমান পার্থক্য কিন্তু 2, তাহলে এই যে 2 হয়েছে, তাহলে 5 ও 7 কি হবে, যুগল মৌলিক সংখ্যা হবে। তাহলে যদি দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়, তবে তাকেই বলা হচ্ছে যুগল মৌলিক সংখ্যা। এরপর সহমৌলিক সংখ্যা কি বলা হচ্ছে, দুটি পূর্ণ সংখ্যা এ ও বি কে সহমৌলিক সংখ্যা বলা হবে যাদের গসাগু 1 হয়। যেমন এমন দুইটা সংখ্যা এ কমা বি, এর গসাগুটা 1 হবে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমরা এক্সাম্পলে, আর আপাতত আমরা সংখ্যাগুলো দেখি, এক্সাম্পল যখন শিখবো ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখেন ভাজক সংখ্যা, ভাজক সংখ্যাকে টাউ এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। বলা হচ্ছে ধরি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং টাউ এন এন এর সকল ধনাত্মক ভাজক সংখ্যার নির্দেশ করে, মানে এই যে টাউ এন, এন এর মান যতগুলো ভাজক সংখ্যা থাকবে সবগুলোকে একসাথে টাউ এন বলা হচ্ছে। তখন টাউ এন একটি ফাংশন হিসেবে কাজ করবে, টাউ টেন্স টু কি হবে, এন টেন্স টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার টেন্স টু ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। সংখ্যানুসারে এটাকে এইভাবে লেখা হয়, এগুলো জানি না, অঙ্ক করার ক্ষেত্রে হয়তো কাজে লাগবে। টাউ এন, এটা হলো টাউ এন সমান আমরা লিখতে পারবো সামেশন এখানে 1 ডি ডিভাইজার এন ডি গ্রেটার দেন ইকুয়াল 1, অর্থাৎ এটা সংখ্যা, এটাকে এইভাবে লেখা হয়। আরও অনেকগুলো সংখ্যা রয়েছে, এগুলো আপনারা বই থেকে পড়ে নেবেন, সবগুলো তো আর খাতায় লেখার মানে সম্ভব নয় আর কি, মানে সম্ভব নয় আর কি। এরপর নোট দেখেন, ভাজক সংখ্যাকে ডিএন দ্বারাও প্রকাশ করা হয়, অর্থাৎ যেটা টাউ এন সেটাকে আবার ডিএনও লেখা যায়, ঠিক আছে। এই হলো মোটামুটি বিষয়। এই পেজটা বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝছি। এখন এর পরে দেখেন উপপাদ্য নাম্বার 11, বলা হচ্ছে মৌলিক সংখ্যার শেষ নাই। মৌলিক সংখ্যা যে একটা নির্দিষ্ট, এটা আমরা বলতে পারি না যে মৌলিক সংখ্যা শেষ নাই মানে কি, মৌলিক সংখ্যা অসীম। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে বর্ণনায় যায় যে মৌলিক সংখ্যা শেষ নাই, তার মানে কি অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, প্রমাণে যায়, ধরি মৌলিক সংখ্যা নির্দিষ্ট, আমরা নির্দিষ্ট ধরে শেষে গিয়ে দেখব যে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। শেষে গিয়ে যদি নির্দিষ্ট না হয় তার মানে অসীম আমরা বলে দিব। তাহলে এই জন্য ধরে নিলাম মৌলিক সংখ্যা নির্দিষ্ট, সুতরাং একটি বৃহত্তম মৌলিক সংখ্যা রয়েছে। আচ্ছা, যেমন ধরেন 2 3
5 7 11 13 এগুলো মৌলিক সংখ্যা। তো এইভাবে হতে হতে একটা বৃহত্তম তো মৌলিক সংখ্যা থাকবে, শেষ নাই, ঠিক আছে। আমরা এখানে নির্দিষ্ট কিন্তু ধরে নিছি, তাহলে নির্দিষ্ট হলে এখানে শেষে তো একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকবে, মৌলিক সংখ্যা থাকবে। আচ্ছা সেইটাকে আমি ধরে নিলাম কিউ। আচ্ছা তাহলে আবার ধরি বৃহত্তম মৌলিক সংখ্যাটা হলো কিউ, তাহলে মৌলিক সংখ্যাগুলোর গুণফল বি আমরা ধরে নিলাম। তাহলে বি সমান কি হবে, মৌলিক সংখ্যা এই যে 2 3 5 7 এগুলোর গুণ করলে আমরা বি পাবো, যে 2 × 3 × 5 × ডট 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 কিউ, কিউ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যার নির্দিষ্ট পরিমাণ মৌলিক সংখ্যা আছে সবগুলোর গুণফলটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। এই অংশটুকু বুঝছেন কিনা দেখেন। বুঝছি। এখন দেখেন আবার আমরা ধরে নিলাম, দেখেন এগুলো কিন্তু ধরি মনে করি আমরা জানি এগুলোই শুধু, মানে এগুলো বেশিরভাগই মুখস্থ টাইপ, আমরা অবস্থায় গেলে আমরা কিন্তু পড়ে যাচ্ছি, তবুও যতদূর বোঝানো যায় আমি চেষ্টা করবো আর কি। এই যে ধরি, তারপরে আবার বলে ধরি, তারপরে ফির ধরি, ফির বলে আমরা জানি, তার মানে কি প্রত্যেকটাই মুখস্থ করা লাগবে। ধরি বলতে প্রমাণের জন্য বিজ্ঞানী সাহেব যা ধরে নিছে, গণিতবিদ যা ধরে নিয়েছে সেটাই আমাদের কিন্তু মুখস্থ করা লাগবে। এখানে আপনি চাইলে অন্য কিছু ধরে নিতে পারবেন না, তার মানে সরাসরি মুখস্থ করতে হবে, এই হলো বিষয়। এখন মুখস্থর কথা বললে মানুষ কিন্তু বলে যে ভাই তো বোঝাচ্ছে না, মুখস্থর কথা বলতেছে, তো এখানে তো করার কিছু নাই। আচ্ছা এই পূর্ণ সংখ্যা এগুলি মুখস্থের বিষয়। হ্যাঁ, তো এরপর দেখেন আবার ধরে নিলাম a সমান b + 1, সুতরাং এখানে a ≠ = 1 হবে। কেন, 1 এর সাথে b আপনার যোগ আছে, তার মানে b এর মান তো কোনো কিছু একটা হবে, এবং 1 এর সাথে যোগ করলে অবশ্যই 1 এর থেকে বেশি হবে। তাহলে এখানে আমরা a সমান যে b + 1 এটা 1 এর থেকে বড় পাচ্ছি। আবার আমরা জানি 1 অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটা মৌলিক উপপাদ্য উৎপাদক রয়েছে, মৌলিক, তাহলে 1 অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে। তাহলে এখানে 1 অপেক্ষা বড় 2, 2 এর একটা মৌলিক উৎপাদক থাকবে, 1 অপেক্ষা বড় 3, 3 এর একটা মৌলিক উৎপাদক থাকবে, এভাবে প্রত্যেকটারে কিন্তু থাকবে। তাহলে আমরা উক্ত যে মৌলিক উপপাদ্য সেটাকে পি ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে আমরা পি ডিভাইজার এ লিখতে পারবো, পি ডিভাইজার এ, অর্থাৎ পি কে এ দ্বারা ভাগ করা যায়। আবার যেহেতু 2 3 5 ডট 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 কিউ ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে আমরা কিন্তু শুরুতেই ধরে নিচ্ছি যে এখানে যে নির্দিষ্ট পরিমাণ যতগুলো মৌলিক সংখ্যা সেগুলো কিন্তু 2 3 ডট 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 কিউ পর্যন্ত। তাহলে এখানে এর বাইরে কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে যেহেতু না, এখানে আমরা পি একটা মৌলিক সংখ্যা কোথা থেকে পাইলাম, অবশ্যই এগুলোর মধ্য থেকে, সেই কথাটা এখানে লেখা হয়েছে যে যেহেতু এত এত ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা নাই বলে ধরে নেওয়া হয়েছে, কাজেই পি উক্ত সংখ্যার মধ্যে কোনো একটা হবে, অর্থাৎ 2 থেকে কিউ পর্যন্ত এর মধ্যে কোনো একটা সংখ্যা, সেটা হলো পি। এরপরে দেখেন তাহলে পিটাকে আবার বি দ্বারা ভাগ করা যাবে, পি ডিভাইজার বি। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো পি ডিভাইজার এ আর একটা হলো পি ডিভাইজার বি। দেখেন এখানে আমরা একটা পাইছি পি ডিভাইজার এ আর এটা এখানে হলো পি ডিভাইজার বি। তাহলে এখন কি আমরা দুইটা পাইলাম, এখন এই দুইটাকে আমাদের এভাবে লেখা যাবে যে পিটাকে এ দ্বারাও ভাগ করা যাচ্ছে, পিটাকে মানে এটাকে পি দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার বিটাকেও পি দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো পি ডিভাইজার এ মাইনাস বি একসাথে, অর্থাৎ আপনি যদি বলেন পি ডিভাইজার এ মাইনাস হলো পি ডিভাইজার বি, এখান থেকে পি ডিভাইজার আপনি কমন নিলেন এ মাইনাস বি, এভাবে আপনি মনে রাখেন আর কি। তার মানে পি ডিভাইজার এ মাইনাস বি। এখন এ মাইনাস বি সমান আমরা কত পাই, দেখেন একটু খেয়াল করেন, এ প্লাস বি সমান হলো 1, এ প্লাস বি সমান 1, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি সমান যদি 1 হয়, আচ্ছা সরি দুঃখিত, এ সমান হলো বি প্লাস 1, এ সমান কি এটা নয়, সরি ভুলে গেছিল আর কি, এ সমান বি প্লাস 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এ মাইনাস বি সমান 1 লেখা যাবে। তাহলে এখানে এ মাইনাস বি, তার মানটা আমি 1 দিতে পারবো। এই পর্যন্ত বুঝছেন? তাহলে এখানে পি সমান 1। এখন যদি আপনি দেখেন আমরা মৌলিক সংখ্যা বি সমান কি কি ধরে নিয়েছিলাম, মানে মৌলিক সংখ্যা মূলত কি কি 2 3 5 7 ডট 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 কিউ পর্যন্ত। তাহলে এখানে কি 1 আছে, 1 তো নাই, তাহলে পি সমান 1 যা অসম্ভব মানে সম্ভব নয়, কারণ 1 মৌলিক সংখ্যা নয়, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আপনার মৌলিক সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো 2, 2 থেকেই উপরের দিকে মৌলিক সংখ্যা থাকবে, 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়। পরীক্ষায় কিন্তু আসতেও পারে, যে কোনো চাকরির পরীক্ষায় হোক বা কোনো জায়গায়, যে মানে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, সেটা কিন্তু 2,
ওয়ান কিন্তু নয়, অনেকে ওয়ান যদি লেগে ভুল হবে। তাহলে ওয়ান মৌলিক সংখ্যা নয়, সুতরাং আমাদের ধারণা সত্য নয়, কাজেই বলা যায় মৌলিক সংখ্যার শেষ নাই। বিষয়টা বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখন দেখেন যোগসিদ্ধ সংখ্যা বা পরিপূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বারও এটাকে কিন্তু বলা হয়। এটা কি বলা হচ্ছে, যদি কোনো স্বাভাবিক সংখ্যা এন হয়, অর্থাৎ একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সেটা হলো এন, এর সকল ভাজকের সমষ্টি যদি 2n হয়, মানে 2n শুধু হয় নয় 2n এর সমান হয়, তবে n কে যোগসিদ্ধ বা পরিপূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে n সমান কি এখানে পাচ্ছি, n এর সকল ভাজক মানে স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের যদি সমষ্টি মানে যোগফল 2n হয়, এর সমান হয়, মানে সমান হয়, তবে n কে যোগসিদ্ধ বা পরিপূর্ণ সংখ্যা বলা হচ্ছে। অর্থাৎ n যোগসিদ্ধ সংখ্যা হবে যদি এর কন্ডিশনটা হলো এটা, যোগসিদ্ধ সংখ্যাকে সবসময় আমরা সিগমা n দ্বারা প্রকাশ করব। সিগমাটা 6 হয়ে যায় আমার লিখতে, কিন্তু মূলত সিগমাটা এভাবে আপনারা লিখবেন, সিগমা n সমান হলো কার সমান, 2n এর সমান, 2n। ঠিক আছে, এটা যেমন, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। সিগমা 6, এই 6টা আমাদের পূর্ণ মানে যোগসিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার কিনা সেটা যাচাই করব। সাপোজ ধরেন আমরা এইভাবে দেওয়া রয়েছে যে সিগমা 6 সমান হলো 1 + 2 + 3 + 6, এভাবে দেওয়া রয়েছে। আর এটা সমান হলো 12, 12টাকে কি লেখা যাচ্ছে, 2 × 6, তার মানে 2 × 6, তার মানে সিগমা 6 এর জায়গায় আপনি n দেন, সমান আপনি 2 × 6 এর জায়গায় তাহলে n, তাহলে আপনি সিগমা n সমান 2n পাচ্ছেন। এই ফরম্যাট হলেই সেটাই হলো যোগসিদ্ধ সংখ্যা। বুঝছেন কিনা দেখেন? হ্যাঁ বুঝছি। এখন এরপরে দেখেন উপপাদ্য নাম্বার 18 বলা হচ্ছে প্রমাণ করো যে, তাহলে আমরা একটা জিনিস কিন্তু শিখে আসলাম, সিগমা n সমান 2n, এই জিনিসটা একটু মনে রাখেন, এই থিওরিটা প্রমাণ করতে লাগবে। তাহলে উপপাদ্য 18 দেখেন বলা হচ্ছে প্রমাণ করো যে যোগসিদ্ধ সংখ্যাগুলো, তার মানে এটা হলো একটা যোগসিদ্ধ সংখ্যা, এত আকারের হবে যেখানে p এবং 2p-1 মৌলিক সংখ্যা এবং pটা হলো 1 এর থেকে বড়, কারণ মৌলিক সংখ্যাগুলো সবসময় কি হয়, 1 এর থেকে বড় হয়, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 হয়। তাহলে অতএব n যুগ্ম মানে হলো জোড়, ঠিক আছে, অথবা মানে অথবা দিয়ে এভাবেও আসতে পারে যে n জোড় যোগসিদ্ধ সংখ্যা হলে প্রমাণ করো যে n সমান হলো এই জিনিসটা, যেখানে p এবং 2p-1 প্রত্যেকেই মৌলিক সংখ্যা। তাহলে এখানেও কিন্তু pটা 1 এর থেকে বড়। মৌলিক সংখ্যা বলতে আপনার বলে দেওয়া থাকতে পারে যে pটা 1 এর থেকে বড়, নাও বলে দেওয়া থাকলে কি হবে, মৌলিক সংখ্যা সবসময় 1 এর থেকে বড় হয়, অর্থাৎ 2 হলো সর্বনিম্ন মৌলিক সংখ্যা। তাহলে আমরা প্রমাণে যাই, ধরি কি দেয়া রয়েছে দেখেন, n জোড় যোগসিদ্ধ সংখ্যা, তাহলে ওটাই আমরা ধরে নিব, ধরি n একটি জোড় যোগসিদ্ধ সংখ্যা, এবং কি দেয়া রয়েছে n সমান 2p-1, এর সাথে এইটাকে আমি u ধরে নিলাম এবং বলে দিলাম যেখানে u সমান হলো 2p-1, এবং এখানে দেয়া রয়েছে কন্ডিশন কি, p এবং এত হলো প্রত্যেকটাই হলো মৌলিক সংখ্যা, তাহলে pটা 1 এর থেকে বড় হবে, কারণ 1 মৌলিক সংখ্যা নয়, ও u হলো একটা বিজোড় সংখ্যা। কেন ইউ আমরা কি ধরে নিয়েছি, 2p-1, দেখেন তো 2p হলো একটা মৌলিক সংখ্যা, আপনি 1 2 1 2 3 4 এভাবে বসাবেন p এর মানটা, তাহলে 1 বসালে কি হবে, 2 - 1 সমান 1 পাবেন, 1 কি বিজোড়। আবার যদি 2 হয়, 2 মানে p এর মান যদি 2 হয়, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4 - 1 সমান কত হবে, 3 পাবেন। আবার যদি 2 এর পাওয়ার যদি আবার 3 হয়, তাহলে 8 - 1 সমান কত হবে, 7 হবে। তাহলে প্রত্যেকটাই কি পাচ্ছি আমরা, বিজোড় সংখ্যা পাচ্ছি। জিনিসটা বুঝছেন? হ্যাঁ এটা বুঝছি। এখন দেখেন যেহেতু 2p-1 সংখ্যাটি যোগসিদ্ধ নয়, বিজোড় সংখ্যা, এখানে তো আপনি এই যে 7টাকে 2 মানে 2n এখানে এইভাবে কিন্তু প্রকাশ করতে পারবেন না। আপনার হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা কি, সিগমা n সমান 2n, যেমন যদি 4 হয় এই 4টা যোগসিদ্ধ সংখ্যা হবে, 2 × 2 আকারে লেখা যাবে, কিন্তু এখানে 3টাকে আপনি কিভাবে লিখবেন, 2 এর সামনে কিভাবে নিয়ে আসবেন, আসবে না তো। আবার 1 এর সামনে আপনি 2 দেয়া যাবে, কিন্তু এই 7 এর সামনে আপনি কিভাবে দিবেন, মানে প্রত্যেকটাই কিন্তু যোগসিদ্ধ সংখ্যা হিসেবে আপনি নিয়ে আসতে পারবেন না, সুতরাং ইউটা 1 এর থেকে বড়, আবার এত সহমৌলিক হবে। আচ্ছা এখন দেখেন, অতএব বাংলা কথাগুলো যতদূর পারেন লিখলেন, মানে যতদূর এগুলো তো বোঝাই দিলামে। তো এখন n সমান কি দেওয়া রয়েছে, 2p-1 2p-1 ইন্টু দেওয়া রয়েছে, তো এই জিনিসটাকে আমরা ইউ ধরে নিয়েছিলাম, তাহলে n সমান আমরা কি পাচ্ছি, 2p-1, এই জিনিসটা n সমান 2p-1 ইন্টু ইউ আমরা ধরে নিচ্ছি, ইউ সমান যেখানে 2p-1,
তাহলে ইউ, তাহলে এখানে উভয় দিকে সিগমা দেন, তাহলে সিগমা এন সমান সিগমা ইন্টু এত। এখন দেখেন সিগমা এন সমান আমরা কি পাচ্ছি, সিগমাটা এইটা এই দুটোর সঙ্গে তো গুণ আকারে আছে, তাহলে দুটোর সাথে গুণ হবে সিগমা টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু সিগমা অফ ইউ। এখন দেখেন এই সিগমা এন সমান আমরা কি জানি সংজ্ঞা থেকে, সিগমা এন সমান হলো 2n, এই যে 2n বসাই দিয়েছি সমানের এই দিক। এই জিনিসটা বুঝতে গেলে আপনার এখানে একটা নিয়ম শিখতে হবে, একটু খেয়াল করেন। দেখেন 28 সংখ্যাটা যোগসিদ্ধ সংখ্যা কিনা আমরা যাচাই করব, এবং এই ম্যাথগুলো আমরা ফান্ডামেন্টালে পড়ে আছে, এই চ্যাপ্টারেও হয়তো শেষের দিকে আমরা পাবো কিছু ক্লাস। তো দেখেন সিগমা যদি আমরা নেই অর্থাৎ যোগসিদ্ধ কিনা যাচাই করব, তাহলে যোগসিদ্ধ সংখ্যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে সিগমা এন বলতে এখানে 28 সমান, দেখেন 28কে আমরা কীভাবে লিখি, 2a স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4-এর সাথে 7 যোগ করলে 28 হয়। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা হয়, 2 এর পাওয়ার কত আছে, 2 আছে, 1 পাওয়ার বাড়বেই অর্থাৎ 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 আর ভিত্তি থেকে -1 হবে। দেখেন এটা কিন্তু পাওয়ার -1 হয়, 2 থেকে -1 হয়েছে, আর নিচে কি হবে, এই যে 2 - 1 সেইটা দ্বারা ভাগ হবে। একইভাবে 7 এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এখানে 1 পাওয়ার বাড়বে, 7 এর পাওয়ার 1 আছে, 1 যোগ করলে কত হবে 2, এবং এখান থেকে -1 হবে এবং 7 - 1 দ্বারা ভাগ হবে। তাহলে আমরা এখানে কি পাবো, 2 টু দি পাওয়ার কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 - 1 মানে আমরা 7 পাবো, নিচে তো 2 - 1 মানে 1 লেখার দরকার নাই। আর এখানে দেখেন 7 7 49 পাবো, 49 - 1 তার মানে কত হবে 48, 48 আর এখানে হলো আপনার 7 - 1 নিচে আসবে 6, তাহলে 6 8 48, এই যে 8 এখানে বসাবো, ক্যালকুলেশন করে বসাইছি আর কি। সেই ক্ষেত্রে 7 8 56 হয়, তাহলে এখানে 2 × 28 কিন্তু দেয়া যায়, 28 দুগুণে 56, তার মানে কি পাচ্ছি আমরা, সিগমা 28 সমান হচ্ছে 2 × 28, তার মানে সিগমা এন যদি হয় এন সমান 28 এখানে সমান 2n কিন্তু পাচ্ছি। বিষয়টা বুঝছেন? হ্যাঁ বুঝছি। তাহলে এখানেও কি হবে, 2 টু দি পাওয়ার p - 1 আছে, এই যে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, তাহলে -1 + 1 কাটায় গিয়ে 2 টু দি পাওয়ার p পাবো, আর এই যে এখান থেকে -1 আর এই যে 2 - 1 দ্বারা ভাগ হবে, আর এখানে সিগমা ইউ আছে, সিগমা ইউ থাকবে। বুঝছেন? হ্যাঁ বুঝছি। মানে ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন। না প্রশ্ন নেই, বুঝছি। আচ্ছা এখন দেখেন এখানে 2n সমান উপরে হলো 2 টু দি পাওয়ার p -1 আর নিচে 2 - 1 মানে 1, নিচে তো লিখতে হবে না, সিগমা অফ ইউ থাকলো। শেষের যে লাইনটা সেটা পরের পেজে হুবহু আমরা উঠাই নিব, নেওয়ার পরে দেখেন শেষের লাইনটা পরের পেজে হুবহু উঠাই নেওয়া হয়েছে। নেওয়ার পরে এই যে সিগমা ইউটাকে এখানে রেখে দিলাম, তাহলে এই জিনিসটাই কি বাম দিকে এসে ভাগ হবে, অর্থাৎ 2n ভাগ হবে 2 টু দি পাওয়ার p -1। কারণ এখানে আবার পক্ষান্তর হয়েছে, বাম দিকের মান সিগমা ইউটা আমি ডান দিকের মানটা বাম দিকে, বাম দিকের মানটা ডান দিকে, ডান দিকে কি হবে সেই ক্ষেত্রে 2n ভাগ 2 টু দি পাওয়ার p -1। এখন এরপরে দেখেন 2 থাকলো, n সমান কত, n সমান হলো 2 টু দি পাওয়ার p -1 ইন্টু ইউ। আমরা যদি একটু খেয়াল করি দেখেন n সমান কত, 2 টু দি পাওয়ার p -1 ইন্টু ইউ, এই মানটা এখানে বসাই দেওয়া হয়েছে, আর নিচে হলো 2 টু দি পাওয়ার p -1। এখন দেখেন এই 2টা গুণ করে দেন, 2 আর 2 ভিত্তি দুটো একই, একটা ভিত্তি, পাওয়ার হলো p -1 এর পাওয়ার 1, তার মানে p - 1 + 1 -1 + 1 কাটা গেলে 2 টু দি পাওয়ার শুধু p হবে, এর সাথে ইউ গুণ আকারে আছে, নিচে যা আছে তাই। কারণ এরপরের লাইনে 2 টু দি পাওয়ার p -1 + 1 আমরা নিব, -1 + 1 কাটা দিলে আবার উপরেরটাই হবে, এটা আমরা হচ্ছে ক্যালকুলেশনের জন্য বা উত্তর মিলানোর জন্য নিব আর কি, আর এর সাথে ইউ গুণ আকারে আছে। এখন এরপরে হলো নিচে যা আছে তাই, এবং 2 টু দি পাওয়ার p -1 এর সাথে আমি ইউ গুণ করে দিলাম, প্লাস হলো 1 এর সাথে ইউ গুণ করে দিলাম, জাস্ট ইউটা তো গুণ আকারেই আছে, এখানে 2 টু দি পাওয়ার p ইন্টু ইউ -1 এর সাথে ইউ প্লাস হলো ইউ, তাহলে এখান থেকে আবার ইউ কমন নিলে তো আপনার কি হচ্ছে 2 টু দি পাওয়ার p -1 এ হচ্ছে প্লাস ইউ এ হচ্ছে, এই জিনিসটাই মূলত এখানে লেখা হয়েছে, নিচে যা আছে তাই। এরপর আমরা সমাহর করে দিব 2 টু দি পাওয়ার p -1 ইন্টু ইউ, এই যে ইউ আর নিচে এই জিনিসটা 2 টু দি পাওয়ার p -1, এরপর এই যে মাঝের প্লাসটা, এবার ইউ ভাগ 2 টু দি পাওয়ার p -1। এখন সিগমা ইউ সমান আমরা কি পাচ্ছি, এইটা কাটা যাচ্ছে, হলো ইউ প্লাস হলো ইউ ভাগ 2 টু দি পাওয়ার p -1। আচ্ছা সুতরাং সিগমা ইউ হলো কি, ইউ এর যে দুইটা এখানে কিন্তু ভাজক রয়েছে, এটা একটা ভাজক, এটা একটা ভাজক, দুটি ভাজক ইউ ও ইউ ভাগ 2 টু দি পাওয়ার p -1 এর যোগফলের সমান, এবং সংজ্ঞায় কিন্তু তাই বলা হয়েছিল যে সিগমা ইউটা কি হবে, ফাংশনের সমষ্টির সমান হবে, তাহলে এখানে তাই হয়েছে। অতএব ইউ সহমৌলিক, অর্থাৎ আমরা এখন লিখবো ইউ ভাগ 2 টু দি পাওয়ার p -1 সমান হলো 1, তাহলে ইউ সমান কি হবে 2 টু দি পাওয়ার p -1 1 এর সাথে গুণ হবে, অতএব n সমান আমরা কি পাচ্ছি
এন সমান আমাদের কি ছিল, এই যে এখানে একটু খেয়াল করেন, এন সমান ছিল 2p-1 ইন্টু ইউ। তাহলে এখানে এই যে 2p-1 ইন্টু ইউ সমান হলো, অর্থাৎ ওই মানটাই উঠাই নিচ্ছি, সমান হলো 2p-1, আর এই যে ইউ এর যেখানে মানটা পাইলাম সেই মানটা এখানে বসাই দিচ্ছি 2p-1। সুতরাং প্রত্যেকটি যোগসিদ্ধ সংখ্যা 2p-1 ইন্টু 2p-1 আকারে লেখা যায়। এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিল, প্রমাণিত হয়ে গেল। বিষয়টা বুঝছেন কিনা একটু জানান। হ্যাঁ, ক্লিয়ারলি বুঝছি সব। ঠিক আছে, এখন এর পরে দেখেন তুরীয় যোগসিদ্ধ সংখ্যা। বলা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা যদি এন কে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা বলা হবে। একটা স্বাভাবিক সংখ্যা এন, এই এনটাকে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা বলা হবে যদি কি হয় দেখেন, সিগমা এন সমান 2n, এটা ছিল শুধু যোগসিদ্ধ। এখন তুরীয় যোগসিদ্ধ সংখ্যা হবে কখন, যখন বাম পাশে আরও একটা সিগমা থাকবে। এই হলো বিষয়। যেমন সিগমা 16 সমান সাপোজ একটা 31, এর একটা সংখ্যা আমরা ধরে নিলাম। এখন এর সাথে আবার সিগমা দিলাম, সিগমা অফ 16 সমান কী হবে, সিগমা 31 আছে, কিন্তু এটা 31কে তো আর 2n আকারে লেখা যাবে না, এই জন্য এর সাথে 1 যোগ করতে হবে। এটাই মূলত একটা নিয়ম। তখন 32 হবে, 32টাকে 2-এর সাথে গুণ আকারে লেখা যাবে, এই যে 2 × 16। ঠিক আছে, তাহলে এখানে সুতরাং 16 একটি তুরীয় যোগসিদ্ধ সংখ্যা। এই হলো মোটামুটি বিষয়। এবার দেখেন বন্ধু সংখ্যা বা এমিক্যাবল পেয়ার। বলা হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যায় এম ও এন কে বন্ধু সংখ্যা বলা হয় যদি সিগমা এম সমান আবার কি লেখা যায়, সিগমা এন। দেখেন এই দুটো সমান, সিগমা এম ও সিগমা এন সমান হলো এই দুটো সংখ্যার যোগফল, এম আর এন এর, এম প্লাস এন। কারণ এখান থেকে আমরা আরও অন্যভাবে লিখতে পারি, সিগমা এম মাইনাস আমরা এমটা নিলাম, সিগমা এম মাইনাস এম সমান এন হবে সেই ক্ষেত্রে। আবার সিগমা এন মাইনাস যদি আমি এনটা নেই সমান এম লেখা যাবে। অর্থাৎ এই যে এখানে একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, তিনটা যে কোনো একটা আকারে লেখা যাবে। এটা হলো বন্ধু সংখ্যা। বোঝা গেল? ইয়েস, বুঝিয়েছি। এখন এর পরে দেখেন মার্সেন সংখ্যা, মানে বহুত সংখ্যা আছে, আমি তো তবু অনেক সংখ্যা বাদ দিয়ে দিয়ে উঠাইছি। তো এই সংখ্যাগুলো আসলে আপনারা নিজেরাই পড়ে নিলে আরও ভালো হয়। তো দেখেন আমি বলে দিচ্ছি, মার্সেন সংখ্যা বলা হচ্ছে পি মৌলিক সংখ্যা হলে 2p-1 আকারের সংখ্যাকেই মূলত মার্সেন সংখ্যা বলা হচ্ছে। তাহলে 2p-1 আকার এই সংখ্যাগুলোই হলো মার্সেন সংখ্যা। এটা আমরা একটু মনে রাখবো। মার্সেন সংখ্যা মৌলিক বা যৌগিক যে কোনো কিছু হতে পারে, যেমন এখানে পি এর মানের উপর মূলত নির্ভর করে যে এটা মৌলিক হবে নাকি যৌগিক হবে। যেমন পি সমান যদি 3 হয় সেই ক্ষেত্রে 2p-1 সমান কত হবে, 2p-3 -1 সমান 8 -1 সমান 7, 7টা কি একটা মৌলিক সংখ্যা। আবার পি সমান যদি 11 হয় সেই ক্ষেত্রে কী হবে, 2p-1 এর মানটা কী হয় দেখেন, 2p-11 - 1 এবং 2p-11 ক্যালকুলেটরে চাপ দিবেন, দেখবেন 2048 আসবে, সেখান থেকে -1, তাহলে 2047 পাবো। এটাকে দেখেন যৌগিক সংখ্যা আকারে লেখা যাচ্ছে, তাহলে এটা একটা কি যৌগিক সংখ্যা। আবার ফার্মার সংখ্যা কি দেখেন, এই যে ফরম্যাটটা 2 তারপর n প্লাস হলো 1, এই আকারের সংখ্যাই হলো ফার্মার সংখ্যা। এটাকে এফ অফ এন দ্বারা মানে এফ এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাও ফার্মার সংখ্যা, এটাও, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারবো। আবার ফাই অফ এন কে ওয়েলার ফাংশন বলা হচ্ছে, ফাই অফ এন কে ওয়েলার ফাই ফাংশন বলে, ফাই অফ এন কে ওয়েলার ফাই ফাংশন বলে। এই হচ্ছে সংখ্যা। আরও বিস্তারিত জানতে চাইলে বই থেকে পড়ে নেবেন আর কি। এখন অনেক আমরা সংখ্যা দেখলাম, থিওরি দেখলাম, একটা ম্যাথ করি। এই চ্যাপ্টারে আরও অনেকগুলো থিওরিয়ামস রয়েছে, সেগুলো আগামীকালকে শেখাবো ইনশাল্লাহ। তো একটু ম্যাথগুলো কিন্তু সহজ আছে। তো একটা দেখেন থিওরিয়াম 2 বলা হচ্ছে n² + 1 আকারের 5টি মৌলিক সংখ্যা আমাদের লিখতে হবে। এই আকারের n² + 1 আকারের 5টা মৌলিক সংখ্যা আমরা বের করব। এটা 2020 সালে আসছিল। তাহলে আমরা সমাধানে যাই যে n² + 1, তাহলে n এর মানটা 5টা যদি আমরা মৌলিক সংখ্যা বের করতে যাই, n এর মান কি 1 2 3 4 এভাবে বসাতে হবে। তাহলে আমরা 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত যদি বসাই তাহলে আমাদের 5টা মৌলিক সংখ্যা আমরা পেয়ে যাই। এই জন্য এখানে 10 পর্যন্ত নেওয়া হয়েছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত বসাবো। তাহলে এখন আসেন 1 বসান, তাহলে 1² n এর মান 1² + 1 সমান 2, তাহলে 2 কি মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা। দেখেন মৌলিক সংখ্যা মানে কি, 2 হলো এটা, এই সংখ্যাকে কি যৌগিক আকারে প্রকাশ করতে পারবেন না, এবং 1 আর 2 ব্যতীত অন্য কোনো সংখ্যার বিভাজ্য হয় না বা দ্বারা বিভাজ্য হয় না, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা একটু আগেই দেখে আসলাম। এরপরে দেখেন n এর জায়গায় 2 বসান, তাহলে 2² + 1 সমান কত, 5, যা মৌলিক সংখ্যা। আবার 3² দেন, 3 বসাইলাম, 3², আচ্ছা আমি আগে মানগুলো বসে নিই, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, এভাবে বসানো হয়েছে। তাহলে 3² + 1, 3 3 × 9 আর 1 10, 10টা কি দেখেন তো 2 × 5 লেখা যায়, তাহলে এটা যৌগিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা নয়।
এবার 4 4 16 আর 1 17, 17টা কি মৌলিক সংখ্যা। এবার 5 5 25 আর 1 26, 26টা কি দেখেন তো 13 ইন্টু 2 লেখা যায় 26, তাহলে এটা একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এবার 6 6 36 আর 1 37, 37 কি মৌলিক সংখ্যা। 7 7 49 আর 1 50, 50টা কি 2 ইন্টু 25 লেখা যায় না, তাহলে এটা কি মৌলিক সংখ্যা নয়, কিন্তু এটা যৌগিক সংখ্যা। আবার 18 64 আর 1 65, তাহলে কি 5 গুণন 13 দিলে কিন্তু 65 হয়ে যায়, তাহলে এটাও যৌগিক সংখ্যা। তাহলে 9 স্কয়ার প্লাস 1 9 9 81 আর 1 82, 82টাও কি দেখেন তো 82টাও কি 2 দ্বারা ভাগ যাবে এবার যে কোনো সংখ্যা দ্বারা, এটা তাহলে মৌলিক সংখ্যা নয়। তাহলে আবার 10 10 এর উপর স্কয়ার মানে 100 যোগ 1, তাহলে 101 যা মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে মৌলিক সংখ্যা আমরা কয়টা পাচ্ছি একটু খেয়াল করেন। একটা, এটা একটা মৌলিক সংখ্যা, দুইটা, এটা একটা মৌলিক সংখ্যা, তিনটা, এটা একটা মৌলিক সংখ্যা, চারটা, এটা একটা মৌলিক সংখ্যা, পাঁচটা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি 2 5 17 37 101। তাহলে n স্কয়ার প্লাস 1 আকারের পাঁচটি মৌলিক সংখ্যা হলো 2 5 17 37 101। এই হলো মোটামুটি বিষয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই, শুরুর দিক থেকে শেষ পর্যন্ত সব জায়গায় বুঝছেন কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা আপনার মতামত আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত বুঝছি, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে ভাই, ক্লাসটা এই পর্যন্তই।